শ্রীচরণ কমলেশু, আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত কোনোদিন তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লেখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে, শ্রীক্ষেত্রে। আমার মরণ নেই, সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলার জন্যে আমার এই চিঠি। আজ 15 বছর পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি এই জগৎ ও জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। আমি তোমাদের মেজ বউ হলেও এই চিঠি কিন্তু তোমাদের সেই মেজ বউয়ের নয়। ধরে নাও অন্য কারো, এমন কোনো মেয়ে মানুষের যার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল। তোমাদের মেজ বউ থেকে আর মা হতে পারলাম না। মা হওয়ার দুঃখটুকু পেলাম, কিন্তু মা হওয়ার মুক্তিটুকু পেলাম না। আয়, আর কাঁদিস না মেজো, অনেক তো কাঁদলি। কেঁদে কেঁদে এবার একটা নিজের বিপত্তি বাঁধাবি। আয়, চুপ কর, বস বস। আমার কিছুই হবে না গো দিদি। যমরাজ অত সহজে আমার মরণ লেখেনি। তোর মুখে দেখি কিছুই আটকায় না। সত্যি কথা বলতে দোষ কি দিদি? সেই ছোটবেলায় আমি আর আমার ভাই একসঙ্গে সান্নিপাতিক জ্বরে পড়লাম। ভাইটা মারা গেল, কিন্তু আমি ঠিক বেঁচে গেলাম। সবাই বলল যে তুই মেয়ে বলে বেঁচে গেলি, ছেলে হলে বাঁচতিস না। আসলে চুরিবিদ্যে যমরাজ বেশ পোক্ত। দামি জিনিসের প্রতি লোভ ওনার অনেক বেশি। কিন্তু তাই যদি হবে, তাহলে আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিল কেন? আবার কাঁদে? যা হয়ে গেছে হয়ে গেছে, সব মিটে গেছে আতুর ঘরে। এখন নিজের ঘরে বসে ওসব ভাবনা ভাবতে নেই। কাঁদিস না। দিদি। কি রে? একটা কথা বলবে? বল। কেমন হয়েছিল গো তাকে দেখতে? খুব সুন্দর রে, টানা টানা চোখ, মাথায় কেমন চুল, ঠিক যেন তোর মুখের আদলটি বসানো। চলেই যদি যাবে, তাহলে এমন মায়া বাড়ালো কেন? দেখো কে এসেছে। কি হলো জানি, এত কাণ্ড বাবা জানি না বাপু। আয় 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 আয়, এখানে আয়। এই যে। কি রে বিন্দু, তুই? দিদি, আমি তোমার পায়ের কাছে পড়ে থাকবো, আমাকে শুধু একটু জায়গা দাও। তুই এখানে এলি কি করে? কে এলো? আমি পালিয়ে এসেছি। জামাই বাবুর নাম ঠিকানা বলতে বলতে এখানে চলে এসেছি। দিদি গো, তুমি শুধু আমার তাড়িয়ে দিও না। কেউ তোমাকে তাড়াবে না। এসো, মা, এই কাপড়ের বিছানায় বসালে? কিচ্ছু হবে না, বস এখানে। চোখ মুখ দেখে তো মনে হচ্ছে সকাল থেকে বোধহয় পেটে কিছু পড়েও নি। কি রে, কখন বেরিয়েছিস ঘর থেকে? কাল রাত্রিরে। ও মা, সে কি গো,
একটা সমস্ত বিয়ের যোগ্যী মেয়ে চোপড় রাজবাড়ির বাইরে কাটাবে? বামন দিদি, তোমার এখন এই ঘরে কোনো কাজ নেই, তুমি গিয়ে একটু ওর জলখাবারের ব্যবস্থা করো, যাও। যাচ্ছি, ঠাকুরকে গিয়ে বলছি। এমন অনাসৃষ্টি কাণ্ড আমি দেখিনি বাপু। কাজ বিন্দু, বিন্দু কাকার বাড়িতে ভালোই তো ছিলি, এখানে এলি কেন? ওরা আমাকে রোজ মারতো, খেতে দিত না। তারপর কি বল, কি হলো বলো? তারপর একদিন গরম খুন্তি দিয়ে পুড়িয়ে দিল। এই দেখো। পান। দেখো, এমনি এমনি তো আর ছ্যাঁকা পোড়া দেয়নি, নিশ্চয়ই কোনো কারণ ছিল। আর বুনটি যে তোমার ধোয়া তুলসী পাতা, তাই বা কি করে বুঝলে? হ্যাঁ, তাছাড়া তোমার মা বাবা তো আর আজ গত হননি, সে তো বহু যুগ হলো। তা তোমার বোনটি তো এতদিন কাকার কাছেই মানুষ হচ্ছিল, কই তার তো কোনো অসুবিধে কখনো হয়নি, তো আজই বা হচ্ছে কেন? বলো বলো, ঠিক কিনা বলো। বিন্দু বলছিল ওখানে অনেকদিন নাকি ওকে আধ পেটা খাইয়ে রাখতো, অনেকদিন রাত্রে শুধু জল খেয়েই শুতে হতো। বাজে কথা বলেছে, মিথ্যে কথা বলেছে, আমাদের মনে সহানুভূতি জাগাবার জন্য বানিয়ে বানিয়ে তোমাকে এই সমস্ত কথা বলেছে। আর পেটা খেয়ে জল খেয়ে চেহারাতে তো দিব্যি চেকনাই দেখলো, তো জল খেলে তেমন চেকনাই হয় না বাবা। তা বাবা, তোমাকে ওই শুনলুম কি সমস্ত পোড়া দাগ ফাগ নাকি দেখিয়েছি, তাই বা কেন হয়েছে কি করে বুঝবে বলো দেখিনি? শুনলুম তো কাল সারা রাত নাকি সে বাড়ির বাইরে ছিল। তোমাকে কে বললো? সুখদা বলেছে। দেখো কে বাইরে কি সমস্ত অবকর্ম করে এখন হয়তো আমাদের কাছে এসে কাঁদুনি গাইছে। কাল আজ দুটো দিন ধরে বড্ড হাঁটাহাঁটি গেছে সদরে, একটু পাটা টিপে দাও দেখিনি। তাহলে কি করব? বিন্দুকে কি ফেরত পাঠিয়ে দেব? তো কি করবে? আমি কি দান চত্বর খুলে বসেছি নাকি? হ্যাঁ, না, মায়ের পেটের বোন তো, দুটো ভাত কাপড়ের জন্য এমন ভাবে পায়ে ধরলো, আর তাকে আমি ফিরিয়ে দেবে? আমি বলছি তাকে তুমি ফিরিয়ে দেবে। দেখো, আমি তোমার বাপ মায়ের কাছে কথা দিইনি যে বংশের সব কটি মেয়েকে আমি উদ্ধার করি। ওকে ওর মতো করে একটা কিছু ব্যবস্থা করে নিতে বলবে, এখানে ওর জায়গা হবে না। ব্যাস। মা বলেছিল যে টাকাওয়ালা ঘর থেকে মেয়ে আনতে, বাবা শুনলো না। ওই তোমাদের বংশের ওই গরিমা, তারপর কুল, এই সমস্ত ঢক্কানিরা একেবারে ভুলে গেল। যত সব ওসব টাকাও নয়, রূপও নয়। তোমার জ্যাঠামশাই এসে বাবার পায়ে ধরে কেঁদেছিল, সেই জন্যই তো বিয়েটা হলো। দেখো, একটা কথা আমি তোমাকে বলি, ওই বাপের টাকা না থাকলে না টাকার মর্ম কেউ বোঝে না। বাইরে যে কি মাটি ঘন্টার বাজার চলছে তা বোঝা? নেহাত সময় মতো হরটার চাকরিটা হলো তাই, নইলে তো ওই বাপ পিতামোর জমানো টাকা কটা কবে শেষ হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা, তাহলে সংক্রান্তি যাক, তারপর আমি না 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 না, কালই তুমি ওকে বিদায় করবে। আপদ কালকেই তুমি বিদায় করবে। ওর যা জিনিসপত্র আছে সব গুছিয়ে দিতে বলবে, আমি পাঠাবার লোকের ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, ওই কুলোর বাতাস দিয়ে আপদটাকে বিদায় করো, বুঝলে? আপদটাকে বিদায় করো। ও পয়লা রাতেই বেড়াল মারতে হয়। হ্যাঁ, আচ্ছা, তাই দেব। জিনিসপত্র তো সঙ্গে কিছু আনেনি, খালি হাতে এসেছে, খালি হাতেই চলে যাবে।
নাও। কি হলো, অমন করে বসে আছো কেন? খাও। দিদি কোথায়? বড় মা এখনো ঠাকুর ঘরে। কেন, দিদি সামনে এসে না বসলে বুঝি তোমার খাওয়া হবে না? না মানে মানে শুধু মুখে মুড়ি বড় শুকনো লাগে। ওই জন্যই তো জল দিয়ে গেলুম। খাও, আমার হাজারো কাজ পড়ে আছে। এই যে বড় মা, তোমার বোনের শুকনো মুড়ি আবার রুজবে না। দেখো যদি দুধ টুধ থাকে বলো। না, দরকার নেই, দুধ দিতে হবে না। আমি প্রসাদের কলা দিয়ে দিচ্ছি, তাই দিয়ে খেয়ে নেবে। যাও। আচ্ছা। শুধু মুড়ি পেয়েছি সেই ঢের, আবার দুধ চাইতে গেছিস কেন? আমি আমি চাইনি। আচ্ছা, খেয়ে নিচ্ছি। এটা আগে খেয়ে নে। খাওয়া হয়ে গেলে থালা বাসনগুলো পুকুর ঘাটে গিয়ে ধুয়ে ফেলবি, আর ওখানে বসে থাকবি যতক্ষণ আমি না ডাকবো। আজকে তোকে চলে যেতে হবে বিন্দু। চলে যাব? কোথায় যাব? যেখান থেকে এসেছিস সেখানেই যাবি। না না, ওখানে গেলে কাকা আমার মেরে ফেলবে। ফেলবে? তা আমি কি করতে পারি? উনি যদি মত না দেন আমার কিচ্ছু করার নেই। তোমার যদি পায়ে পড়ে দিদি, আমাকে তুমি দয়া করো। ছবি না, বাসি কাপড় দিয়ে আমাকে। আমাকে এমন করে পায়ে টেনে নিও না গো দিদি। আমি তোমাদের বাড়িতে এক কোণে পড়ে থাকবো, তোমাদের কোনো ক্ষতি হবে না। এখন আমাকে আবার বাড়িতে যেতে হবে। কেন এমন করছিস বিন্দু? তুই নিজেও জ্বললি, এখন আমাকে জ্বালাতে এসেছিস। আমি জানি তুই আমাকে জব্দ করতে এসেছিস। জানি আমি। যা যা, চল চল এখান থেকে। এই যে বড় মা, কি হয়েছে? ওই বড়দাও পাঠিয়েছে আপনার বোনকে নাকি কোথায় দিয়ে আসতে হবে সেই সুকোচরে। না না, আমি যাব না। তোমরা আমি লাথি মারো, ঝাঁটা মারো, আমি তাও যাব না। বিন্দু, না বিন্দু, এই দেখো, এখন কি লুকোচুরি খেলা চলবে? চল বেরো, বাড়ি থেকে বেরো। কেন, কি করেছো? উনি বলে দিয়েছেন এ বাড়িতেও থাকা হবে না। কি আশ্চর্য, তোমার বোন বিপদে পড়ে তোমার কাছে আশ্রয় চাইছে, সেই সুখ ছাদ থেকে কত আশা নিয়ে তোমার কাছে ছুটে এসেছে, আর তুমি ওকে তাড়িয়ে দেবে? তুই আর না চাস নি মেজো? কি হলো, তুই দাঁড়িয়ে রইলি কেন? চল। আমার বাঁচাও গো দিদি। তুমি ওকে আবার কসাইখানায় ফেরত পাঠিয়ে দেবে? মেয়েটার হাতের এই পোড়া দাগটাও তো এখনো শোকায়নি। থাক, তোর আর অত দরদ দেখাবার দরকার নেই মেজো। উনি যখন একবার বলে দিয়েছেন। তুমি বড় ঠাকুরকে বুঝিয়ে বলো, ও তো তোমার মায়ের পেটের ছোট বোন। আজকে অনেক কষ্টে যন্ত্রণায় তোমার কাছে এসে হাত পেতেছে, আর তুমি মুখ ফিরিয়ে নেবে? কি করব বল? তুই তো জানিস ওনার মুখের ওপর আমি কথা বলতে পারি না। তাছাড়া উনি সংসারের কর্তা। তুমি না বলতে পারো, আমি বলবো। বলবি কি রে? উনি তো রাসুকে পাঠিয়ে দিয়েছেন, দালানে দাঁড়িয়ে আছে ওকে নিয়ে যাবে বলে। তাহলে রাসুকে পরে আসতে বলো। মেজো, তোর জন্য কিন্তু বিপদে পড়বো আমি। কিচ্ছু বিপদ হবে না দিদি। কি হয়েছে? শোনো ঠাকুরপো, ওই মেজোর কাছে সব শুনে নাও। আয় মুখ পুরি, কি হলো? তোকে যেতে হবে না, দালানে বসে থাকবি। চল চল, বলছি তো যেতে হবে না, থাকবি আজকে। চল চল, দালানে বসে থাকবি গিয়ে। চল, আছিস কেন? বৌদি কি বলতে এসেছিল? তুমি কি জানো, দিদির বোনকে তাড়িয়ে দিতে বলেছে বড় ঠাকুর। জানি। একটা অসহায় মেয়ে তোমাদের কাছে ছুটে এসেছে প্রতিকারের আশায়, আর তোমরা তাকে। তোমাকে তো আর উপার্জন করতে হয় না, হলে পরে সব সোহাগ দেখানো বন্ধ হয়ে যেত।
একটা বাড়তি পেট মানে কতটা খরচ তা তুমি জানো? ঠিক আছে, তোমাদের ওর জন্যে কোনো কিছু বাড়তি করতে হবে না, ওকে আমার খাবার থেকেই খেতে দেবো। অনেক হয়েছে, ন্যাকামো করো না মেজবউ। আমার অফিস যাওয়া দেরি হয়ে যাচ্ছে। তবু যদি একটা বাচ্চার জন্ম দিতে পারতে তাহলে না বুঝতাম কর্ম ছেড়ে যত সব অকর্ম মাথায় আসে তোমার। দোহাই তোমার, কয়েকটা দিন থাকো গো এখানে। কটা দিন ঠিক আমি বুঝি না। আমি দাদার সঙ্গে কথা বলেছি, তুমি আজই ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করা। রাসুদা না হয় কালকে ওকে সুখচরে দিয়ে আসবে। আমি বেরোলাম। ও আরেকটা কথা, তোমার গুণধর ভাই শরৎ, তার জন্য তো আমার অফিসের কাজকর্ম সব শিখে উঠেছে। পুলিশ এসে আমায় জিজ্ঞাসাবাদ করছে। কেন? সে তো কোনোদিন এ বাড়িতে এক গ্লাস জলও খায়নি। সেটাই তো পুলিশ বুঝতে চাইছে না। আমার বাবাও কোনোদিন ওকে এ বাড়িতে ঢুকতে দেয়নি, আর আমরা ওকে বিশেষ। যাকে যোগাযোগ হলে তাকে বলো দেশোদ্ধার ছেড়ে পড়াশোনায় মন দিতে, বছর বছর এফএ পরীক্ষায় ফেল না করতে। আর শোনো, এটাও জেনে রেখো, দেশ স্বাধীন হলে পর ওর মতো কর্মীদের বুড়ো আঙুলি চুষতে হবে। সব মানুষই কি লাভের আশায় ছোটে? আগে কথা একই তুই যাসনি এখনো? পথ খরচার টাকা তো পেয়ে গেছিস। আগে বড় মা একটু অপেক্ষা করতে বলিয়েছেন। বড় মা অপেক্ষা করতে বলেছেন মানে? আগে অত শত আমি জানি না, তবে যতদূর জানি ওই মেয়েটি যেতে চাইছেন। যেতে চাইছে না? ওর ঘাড় যাবে। দাঁড়া, তোর বড় মার আদিক্ষেত আমি বার করছি। হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো। আমার সঙ্গে কথা হয়েছে, রাগারাগি করো না, বসো বসো। তো কি তুই কি বলছিস কি হলো? হ্যাঁ, আরে আমি এই বাড়ির কর্তা, আমার হুকুম। হ্যাঁ, সেই কথাই তো আলোচনা করতে এলুম। বসো তো। আরে শু, যা যা যা, তুই এখন যা। সে আমি যাচ্ছি। দাদা, মানে ব্যাপার হচ্ছে গিয়ে, তোমার কাছে আসার আগে সুকোদার সঙ্গে কথা হচ্ছিল। সুখদা? সে আবার কি বলেছে? না, এই ধরো গত 2-3 মাস ধরে মেজবউ কোনো কাজকর্ম করতে পারেনি। পোয়াতি থাকার জন্য গোয়ালের কাজকর্ম সব সুকোদাকেই সামলাতে হয়েছে। আবার মেজবউ মরা বাচ্চা জন্ম দিল, তাই সুকোদার পাওনাটাও হাতছাড়া হয়ে গেল। তারপর ধরো গিয়ে ওই মেজবউয়ের যা অবস্থা, তাতে আগামী 2-3 দিনের মধ্যে কাজকর্মে যোগ দিতে পারবে বলেও তো মনে হচ্ছে না। তাই বলছিলাম আর কি। তুই কি বলতে চাইছিস আমি বুঝতে পারছি। মানে সুখদার যাতে সাহায্য হয় সেই জন্য মেয়েটাকে রেখে দেওয়া দরকার, কে? তাই তো? না না, শুধু শুধু সুকোদার কেন, আমাদের সাহায্য বেশি হবে বই কি কম নয়। আমাদের আর কি এমন একটা সাহায্য হবে? একটা পেট তো বাড়বে। দাদা, আমি বলছিলাম কি, মেয়েটা যদি ভালো কাজকর্ম করে তাহলে শুধু শুধু খোরাকি দিয়ে রাসুকে রাখার কোনো মানে হয় না। ওই কয়েকদিন দেখে শুনে রাসুকে আবার ক্ষেতের কাজে পাঠিয়ে দিলেই তো হয়। তাহলে মেয়েটাকে রেখেই দি, কি বলিস? আমি তাহলে অফিসে যাই। হ্যাঁ, উফ, এই অফিসের সময় যত ঝামেলা, ধোক্কা ধোক্কা।